দেখুন এরকম দুর্গা ঠাকুর দেখতেছি যে মুসলিমদের তার নানার সঙ্গে ছোট্ট পাড়া নাতি নানার সঙ্গে ঠাকুর দেখতে এসেছে। বলছে নানু নানু ওই হাতি হেন মাথা কদু হেন প্যাট ওটা কে বাটে নানু? মুসলমানদের ছেলে সে তো চেনে না। হাতি হেন মাথা কদু হেন প্যাট মানে লাউর মতন পেট আর হাতির মতো মাথা। বলছে ওটো মা দুর্গির বড় বেটাবে। বলছে তা তো বুঝলাম নানু তামুক খাবে কি কইয়া? বলছে বড় লোকের বেটাও জানিস রাজার বেটাও নল দিয়ে খাবে, ও বাঘ করে খেয়ে নেবে, তোকে অত বুঝতে হবে না। বলছে না 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 ওই কুকরুর উপর বসে আছে ওটোকে। কুকরু মানে মুরগি। কার্তিক বসে আছে ময়ূরের উপরে, মনে করছে মুরগির উপরে বসে আছে। বলছে কুকরুর উপর ঘুগরু করে বসে আছে ওটোকে। বলছে ওটো কার্তিক ছোট বেটাবে। আর পেঁচার উপরে বসে আছে ওটোকে। বলছে ওটো লক্ষ্মী ওর বেটি। আর এটোকে যেটা হাঁসের উপর প্যাঁক 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 করে হাঁসের উপর বসে আছে। বলছে ওটাও বটে, ওটাও ওর মেয়ে। বলছে আচ্ছা ওই ক্যাংরার মতন ফ্যাংরা বার করে দাঁড়িয়ে আছে ওটোকে। মা দুর্গার 10টা হাত, ক্যাংরার 10টা ডাঁড়া। বলছে ক্যাংরার মতো ফ্যাংরা বার করে দাঁড়িয়ে আছে ওটোকে। বলছে ওইটাই মা দুর্গাবে। বলছে আর ওই তলায় দাঁত খিচিন পড়ে আছে ওটোকে। বলছে ওইটা অসুর। বলছে শালো আগে বুঝতে পারো নাই? আগে বুঝলে তোমাকে আজ তলায় দাঁত খিচিন পড়ে থাকতে পারতো না। আগে যদি বুঝতে পালাইতে পারতে আজকে দাঁত খিচিন আর লাভ কি হবে? তাই দুর্যোধন আজ দাঁত খিচি তোমার লাভ হবে না, তুমি উরুভঙ্গ হইয়া বসে রয়েছো। প্রথমে কথাই আমার কাছে জিজ্ঞাসা করিল, জিজ্ঞাসা করিল দিবে না। এক একজনের আলাদা আলাদা বাবা তোমাদের ভালো, বাবা তোমার ভালো দেবে না। ওরে পাণ্ডু পুত্র তোমরা হইলে তোমরা শুনে চলো, তোমরা শুনে চলো দিবে না। তোমরা পাণ্ডু পুত্র অথচ তোমাদের আলাদা আলাদা বাবা কেন? এ দেখুন বৈশাখ মাসের দিনে যদি আপনাদের গ্রামে গান করতে, সেই ভেরিয়া গ্রামে ধরুন আমি গান করতে এসেছি বৈশাখ মাসের দিন, আমার মা বললেন সাধন বাবারে তুই গান করতে চললি, কখন পৌঁছাবি ঠিক নেই, এই যে চিড়ে আর এই পাকা আম তোর জন্য ভরি দিলাম, যদি রাস্তায় টিফিন করতে মনে খাস। আমি আসছি। আস্তে আস্তে ধরুন এই গ্রাম ঢোকার পরে মনে মনে ভাবলাম গ্রাম ঢোকার আগে যে আমটা খেয়েই নি, মা দিয়েছে আমটা খেলাম, তাই সাধু বাবার ওই জায়গায় ডাঙাতে আঁটিটা ফেলে দিলাম। কাজলদার বাড়ির সামনে দোকানের সামনে আঁটিটি গাছ হয়েছে, বড় হয়েছে। একদিন সেই গাছে মকুল এসেছে, মকুল আসার পরে আম পেকেছে। আবার বৈশাখ মাসে ধরুন ভেরিয়ে আসি গান করতে, আমি যদি মনে মনে ভাবি আমি আঁটি ফেলেছিলাম, সেই আঁটিতে গাছ হয়েছে, সেই গাছে আজ ফল পেকেছে, সে ফল আমার হবে। যদি দুটো আম পারি কি করবে? কাজলদা বলে বাঁধতেন আমাকে, কি করবে? তাহলে ক্ষেত যার ফসল তার, ক্ষেত যার ফসল তার। তদ্রূপ আমি এই পাণ্ডু ক্ষেতে আমাদের জন্ম বলে আমরা হচ্ছি পাণ্ডু পুত্র। আর এই ভগবানের আশীর্বাদে, ইন্দ্রের আশীর্বাদে আমার জন্ম, ধর্মের আশীর্বাদে যুধিষ্ঠিরের জন্ম, পবনের আশীর্বাদে ভীমসেনের জন্ম, আর দাস্যার নাসিত্যের আশীর্বাদে নকুল আর সহদেবের জন্য। এই জন্য আমাদেরকে বলা হয় এদের পুত্র। অনেকজনে দেখবেন এই মা দুর্গার হোমের কলা খেয়ে অনেক ছেলে হয় না, 12 বছর 14 বছর বাচ্চা হয় নাই, হোমের কলা খেয়ে একটা মেয়ে হয়েছে, কন্যা সন্তান হয়েছে, তার নাম রাখে দুর্গা, রাখে না? তাহলে তাকে বলে যে মা তুই মায়েরই সন্তান, ওই জন্য মায়ের নামটা তো রেখে দিলাম। হোমের কলা খেয়ে ছেলে হয়। তদ্রূপ এদের আশীর্বাদে আমাদের জন্ম। তবে তোমাদের তো কোনো আশীর্বাদেও জন্ম হয় না, তোমারও তো ঔরজাত সন্তান নও। কি বাবা? হরিবল হরিবল। তুমি যে ধরলে, তবে এই জায়গায় লটাপটি করাটা ঠিক নয়। আজকে তোমার যিনি পিতা, তোমার যিনি মাতা, তিনি আমার জেঠুমা আর জ্যাঠামশাই, আর আমার পিতা মাতা তোমার কাকিমা আর কাকা মশাই। অতএব বাবা মা দিকে ছেড়ে দিয়ে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মোদের লড়ালড়ি হবে, আর ভাইয়ে ভাইয়ে যুদ্ধ মোদের লড়ালড়ি হবে। যারা স্মরণীয় বরণীয় তাদের ছাড়া যাবে, স্মরণীয় বরণীয় তাদের ছাড়া যাবে। ওরে লইলে লোকে মন্দ বলে, লইলে লোকে মন্দ বলে, নইলে লোকে মন্দ বলে, লইলে লোকে মন্দ বলে। আমি কইলাম কথা তোমার, লইলে লোকে মন্দ বলে। তবে দ্বিতীয় নম্বরে কথায় আমায়
দিদি না না আমায় জিজ্ঞাসা করিল ও তীরে না তাইরে না না দিদি না 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 তুমি বলো বলো পাণ্ডবে ভাইয়া দিদি না না দিদি না না দিদি না না আজ তুমি খুলে বলো ও তীরে না তাইরে না না দিদি না 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 বলে 5খানা গ্রাম চেয়েছো আরে ও বাবা কিসের কারণ আমার কাছে বলে যাবে আজি অনুক্ষণ এই ভেরিয়া গ্রামে গান করিতে আমি চলে এলাম এদেশে আসি নাই প্যান্ট জামায় আমি সেটাই ছিলাম না জামা প্যান্ট পরে স্যুট জামা পরে আমি এখানে এসেছি দাদা বাবুদের এখানেতে হাজির হইয়া যাই আরে দাদা বাবুর সাথেই আমার অমনি কথা হয় ওই মায়ের মন্দিরের মাঝে একটা আসন পেতে দিল বলে একটুখানি বিশ্রাম করে নেমেন হলো এইখানেতে সেবা শান্তি আয়োজন হইয়াছে আপনার সেবা করে বিশ্রাম নেবেন ওই জানি পাশেই একটা ঘরে আপনারা সেবা টেবা করে ওখানে বিশ্রাম নেবেন আকাশেতে মেঘে যখন ডাকিতে লাগিল আমরা বললাম ওইখানেতে যাওয়াই মোদের ভালো এইখানেতে হাজির আমরা অমনি হয়ে যায় আর এই জামা কাপড় ছাড়ার জন্য একটা ঘর চাইয়ে নেওয়া যায় একটা ঘর চাইলাম যে দাদা ভাই এত কটা লোক একটা জায়গা দেন যেখানে আমরা জামা কাপড় ছাড়বো ছেড়ে আসলে স্টেজে উঠবো কাছে থেকেই বসে গানটা শুনতে পাবো পাশেই আমাকে দাদা ভাইরা সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন ওখানে বসলাম থাকলাম জামা কাপড় ছাড়লাম আবার স্টেজে গান করলাম আবার গিয়ে জামা কাপড় পরিবর্তন করবো তারপর গাড়ি ছেড়ে বাড়ি চলে যাবো নাকি বলছেন গান শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবো তাহলে কেন চাইছি না কিছুক্ষণকার জন্য আমাদের নিজের সুবিধার্থে তদ্রুপ আমরা 5 ভাই তোমাকে গোটা রাজ্য চাই নাই সমস্ত কিছু তুমি নাও 5 ভাইয়ের জন্য সামান্য 5টা গ্রাম চেয়েছিলাম কেননা আমরা এই 5 ভাই এই 5টা গ্রামে কৃষ্ণ নামের বীজমন্ত্র যদি একবার পুঁতে দিয়ে যেতে পারি তাহলে এই 5টা গ্রাম থেকে গোটা রাজ্যটা কৃষ্ণ নামে ভরে উঠবে হরিবল হরিবল যদি আপনার গ্রামে একখানা সাধু থাকে সেই সাধুর জন্য আপনার গ্রামে একবার কার্তিক মাসে ভোরবেলায় টহলে হরিনামটা শুনতে পাবেন আর অঘ্রাণ মাসে গোটা মাসটা সন্ধ্যার সময় হরিনাম শুনতে পাবেন জয় নিতাই জয় রাধা বৈশাখ মাসের দিন হরিনাম শুনতে পাবেন এই জন্যই এগুলো দরকার আমি ভাবলাম যদি কৃষ্ণ নামের এই মহামন্ত্র যদি এই 5খানা গ্রাম পাই 5খানা গ্রামে এই বীজ পুঁতে দেবো গোটা আমার এই রাজ্যখানা এই কৃষ্ণ নামের ওই জন্য চেয়েছিলাম এই 5টা গ্রাম যে 5টা গ্রাম আমরা 5 ভাই আশ্রয় নেব ধর্মের প্রতিষ্ঠা হবে ধর্ম থাকবে এ যুগের মাঝখানেও তোমরা যে অধর্মে এই যুগের মাঝখানটা গোটাটাই তোমরা অধর্মে পরিপূর্ণ করে ফেলেছো যার জন্য এই 5টা গ্রাম চেয়েছিলাম তোমার মনের আশা মিটিয়ে দিলাম মনের আশা মিটিয়ে দিলাম আমি তোমার কাছে বলে গেলাম মনের আশা মিটিয়ে দিলাম তবে তুমি যেমন জিজ্ঞাসা করেছো বেশি বড় বড় করবে না ছোট ছোট করাই ভালো নাকি বলছেন রাত্রি হয়ে যাচ্ছে গান অনেকটা দেরি হয়ে গেছে গানটা শুরু করতে বুঝলেন তবে যাক মায়ের পূজার উপলক্ষে গান মায়ের আরতি টারতি সমস্ত কিছু আমরাও এসে যাক একটু আরতিটা শুনতে পেলাম দর্শন করতে পেলাম এটা আমাদের বড় ভাগ্য আমরা তো গ্রামে ঠাকুর দেখতে পাই না বাড়ির কাছেই ঠাকুর দেখতে পাই না ষষ্ঠী থেকে বেরিয়েছি দ্বাদশ অবধিই চলবে বুঝলেন বিভিন্ন জায়গায় ঠাকুর দেখি মা বলে যে একদিন থাকবি না সদন আলো মাগো আমার কত মা আছে তোমার মতো সেই ঠাকুরতলায় যাই সেই মায়েদেরকে দেখি তাই সেই মায়েরা আমাদেরকে প্রসাদ দেয় আমাদেরকে কত ভালোবাসে আমি তো শুধু তোমার ছেলে নয় তোমার মতো হাজার হাজার মায়ের সন্তান আমি যাকে এসেছি আপনাদের কাছে মায়ের পূজা হয়েছে এবার উনি যেমন আমাকে কিছু জিজ্ঞাসা করেছেন ওনাকেও কিছু জিজ্ঞাসা রেখে আপনাদের সামনে তুলে ধরবো আজকে কবি গানটিকে বিস্তারিত করার জন্য প্রথম কথা তোমার কাছে দে 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 শোনো শোনো দাদা ভাই তোমারে জানাই তুমি হইলে রাজা রাজা দুর্যোধন নাকি অভিমানী দুর্যোধন বলে গেছে তোমার অভিমানটা কিসের যে নিজের মামাকে
নিজের দাদুকে কারাগারের মাঝখানে ভরে, তার আবার অভিমান কিসের? কিসের জন্য তুমি এই দাদুকে আর এই তোমার 100টা মামাকে কারাগারের মাঝখানে ভরিছি? তোমার দাদুর নামে সুবল রাজা সবার জানা হইল, তার একটা রাজ্য আছে, বলি কথাগুলো রাজ্যখানা কোথায় গেল? আমি তোমার কাছে গাই, আর ঘরের মাঝখানে শকুনি পুষেছ কেন আমি জানতে চাই। তোমার ঘরে শকুনি পোষা কেন? বাড়িতে সবাই কাকাতুয়া, টিয়া, ময়না পোষে কেন? হরিকথা কৃষ্ণ কথা শুনবো বলি। শকুনি যদি কারু ঘরের চালে বসে, সেই বাড়িকে প্রায়শ্চিত্ত করতে হয় ব্রাহ্মণ ডেকে। শকুনি পোষা তো দূরের কথা, তাহলে সেই শকুনি ঘরের মাঝখানে পুষেছো কেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আসর মাঝে একটু খুলে বলিবে। জমি নাই উঠোন চষে, জমি নাই উঠোন চষে, ছেলে নাই ভাঙনে বসে। যার জমি নেই দেখবেন সে উঠোনের মাঝখানে দুটো বেগুন গাছ, দুটো লঙ্কা গাছ লাগিয়ে দেয়, তাই না? দুটো বেগুন লঙ্কা পাবো বলে দুটো পালং শাক লাগাই, নবান্ন হবে। তাহলে জমি না থাকলে উঠোন চষে, আর ছেলে নাই ভাঙনে বসে। যার বেটা নাই সে ভাঙনেকে নিয়ে আসে। এ শাস্ত্রে কলম আছে, এটা করা যায়। আচ্ছা, মামা পুষেছে কেউ শুনেছেন? তাহলে তুমি ভাঙনে হয়ে মামাকে পুষেছো কেন আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আসর মাঝে একটু খুলে বলিবে, একটু খুলে বলিবে। ওরে শুদ্ধ সোতাই শুনে নেবে, আসরের মাঝে একটু খুলে বলিবে। দ্বিতীয় নম্বর কথাই আমি তোমার কাছে গাই গো, দ্বিতীয় নম্বর কথাই আমি তোমার কাছে গাই গো। তুমি শোনো শোনো দুর্যোধন তোমারে জানাই গো, শোনো শোনো দুর্যোধন তোমারে জানাই গো। তুমি আসর মাঝে বলে যাবে, তুমি আসরের মাঝে বলে যাবে। এই শুদ্ধ সোতাই শুনে নেবে, আসরের মাঝে তুমি বলে যাবে। এই কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনের যুদ্ধ, 18 অক্ষয়ণী সেনা, 18টি সত্য। চলবে কতদিন যুদ্ধ? 18 দিন। মাগান্ধারী গর্ভ কত মাস? 18 মাস। মহাভারতের পর্ব কতগুলো? 18টি, মতান্তরে 19.5টি। একটি দন্দি পর্ব, একটি ভানুমতির স্বপ্নাদেশ, সেটা হাফ পর্ব, 19.5 পর্ব বলা হয়, কিন্তু মহাভারতের পর্ব 18টি। তাহলে এখানে সবই 18। এই 18 অক্ষয়ণী সেনার যুদ্ধ হচ্ছে। সূর্যোদয়ে যুদ্ধ শুরু হতো, সূর্য অস্ত গেলে যুদ্ধ শেষ হবে। তাহলে 18 অক্ষয়ণী সেনা, তুমি রাজা, সমস্ত সেনার খাবারের ব্যবস্থা তুমি করতে। হরিবল হরিবল। তাহলে যে ব্যক্তি খাবার তৈরি করতেন, সকাল থেকে 12টা পর্যন্ত যুদ্ধ হওয়ার পরে লাঞ্চের টাইম, সেই টাইমটা খাওয়া দাওয়া করবে, একটুখানি বসে বিশ্রাম করবে, তারপর আবার যুদ্ধ শুরু হবে, সূর্যাস্তের যুদ্ধ শেষ হবে। তাহলে 1টার সময় যে খাবারটা যেত, 1টা পর্যন্ত যুদ্ধ চলতো। তাহলে 1টা পর্যন্ত খাবারটা পৌঁছানোর আগে, তাহলে পৌঁছাইতে গেলে কতক্ষণ আগে রান্না করতে হবে? সকাল থেকে। 1টার সময় যদি 18 অক্ষয়ণী সেনার খাবার পাঠাতে হয়, সকাল থেকে রান্না আরম্ভ হবে। 1টার সময় যখন খাবার যেত, যতগুলো সৈন্য বেঁচে থাকতো ততগুলোর ওই খাবার যেত, 1 মুঠো খাবার বাড়তেও না, 1 মুঠো কমতেও না। তাহলে যে ভদ্রলোক রান্না করতে, সে জানতো কি করে 12টা পর্যন্ত কটা সৈন্য মরবে। হরিবল হরিবল। বেলা 12টা পর্যন্ত যে যুদ্ধ হবে, সেই যুদ্ধে কটা সৈন্য মরবে সে জানতো কি করে আমি ঠিক বুঝতে পারছি না। তুমি আসর মাঝে একটু খুলে বলো, আসরের মাঝে একটু খুলে বলো। ওরে অভিমানী দাদা শুনবো ভালো, আসরের মাঝে একটু খুলে বলো গো। এ নারীর আঁচল ধরলে তার বংশ ধ্বংস হয়ে যায়। রাবণ রাজা, তেতা যুগের মাঝখানে রাবণ রাজা সীতা দেবী নারীকে অপমান করেছিল। এই নারীর মাঝখানে আদ্যা শক্তি মহামায়া, এই নারী হচ্ছে আসল শক্তি। যত্র নারী তত্র গৌরী। নারীকে যদি কেউ অপমান করে, তার স্থান নেই, সে সবংশ ধ্বংস হবে। যার জন্য তুমি সবংশ ধ্বংস হয়েছ। তুমি দুর্যোধন সেদিন দ্রৌপদীর কাপড়খানা টেনেছিলে, মনে পড়ে না? তোমার লজ্জা লাগে না? এত অধর্ম, এত পাপ, এত অন্যায় করার পরে তোমার মাথার গোড়ায় জমতো দাঁড়াবি নাকি রে চন্দন? বলেন বলেন। তোমার মাথার গোড়ায় জমদারি যায়, যতই ঘোরো চরকি ঘোরা করে তোমার উপায় নাই। দেখুন, এই মাথা বাইয়েন, বলেন। কিছু মনে করেন না।
কারণ জাতিগতা তুলতে নেই, কবি গান গাইতে গেলে বাইন জাতিটাকে মাঝে মাঝে টাইনতে হয়, কারণ এ আমার সঙ্গে আছে তো। জাতি তুলতে নেই, যদিও তুলি না, তবু এই কবি গানের গল্প বলতে গেলে একটুখানি বলতে হয়। বলেন বলেন। মাতা বাইন গ্রীষ্মে 15 কাঠা জায়গা চাষ করেছে, বুঝলেন, ঋণ করিয়ে 15 কাঠা জায়গা ধান লাগিয়েছে গ্রীষ্মে। ধান লাগিয়ে মনে মনে ভাবছে 15 কাঠায় যা ধান আমার গঠন হয়েছে, আর ধানের যা বড় বড় শীষ হয়েছে, বুঝলেন, কাটাই বস্তা বস্তা ধান হবে, 15 বস্তা ধান হবে। তাহলে বউর মাতা বাইন এইবার হয়েছে কি, মনে মনে ভাবছে আমার বউর সেই সোনার হাটটা বাঁধা আছে, হাটটা ছাড়ানো হবে। ধান দেখছে, ধান একবারে ঘোড়ামুখো হয়ে গেছে, আর 2-4 দিন পরেই কাটা হবে, বুঝলেন। মনে মনে ভাবছে, আর একবারে গা দোলাইতে দোলাইতে বাড়ি আসছে, গামছা ঝাড়ছে বারবার, 15 কাঠা জায়গায় ধান ঘোড়ামুখো হয়ে গেছে, আর 4 দিন পরেই কাটবো, পাহা ধান হয়েছে। এমন সময় পশ্চিম আকাশে সনসন সনসন করে একটা কালো মেঘ উঠেছে। কালো মেঘ ওটাও যা অমনি ঝড়, ঝড় হওয়া যাক বা মোটা মোটা সাইজের মাল পড়তে শুরু করেছে, রসগোল্লা বলে পাথর। এই ঘোড়ামুখো শীষ খাড়া হয়ে গেছে, যে গোটা মেন ধান সব ঝইয়ে নিচে বসে গিয়ে ঘোড়ামুখো শীষ খাড়া হয়ে গেছে, বুঝলেন। মাতা বাইন মাথায় হাত দিয়ে বসেছে, যা শালা বউর হাত তো হার, যে টাকাটা ঋণ আছে সেটাও আসদ হবে না, জমি এলাকায় বা কি ধান দেবো, যার কাছে ঋণ নিয়েছি তাকে সুদই বা কী দেবো, এ জীবন আর রেখে লাভ নাই, গলায় দড়ি দিয়ে মরাই ভালো। এই বলে গামছাটা নিয়ে একটা বনের ধারে গিয়ে ছোট্ট পাড়ে একটা নিচু ডালে গিট মেরেছে, এবার গলাতে দেবে। এমন সময় স্বয়ং যমরাজ এসে হাজির, বলছে মাতা কি হইলো, মরবি কেন? তা বলছে আমার যা ঋণ হয়ে গেছে, আমার আর বেঁচে থেকে লাভ নেই, আমাকে মরাই ভালো, ওই জন্য মরবো। যে মরিস না, শোন, আমি হচ্ছে এদের স্বয়ং যম, আমাকে দেখে রেখে দে, আমাকে দেখি তোর ইনকাম হবে, তোর লাখ লাখ টাকা হবে, বিরাট বিরাট বাড়ি হবে, তুই গোটা ভেরিয়া গ্রামটাকে কিনে নিতে পারবি, তোর যা টাকা হবে। এক কাজ করবি, তোদের গ্রামে, এই ভেরিয়া গ্রামে যার শরীর খারাপ হবে তার কাছে যাবি, যে দুধ গঙ্গা জল খাইছে দেখবি, সেরম লোকের কাছে যাবি, গিয়ে দেখবি, তাকিয়ে তাকিয়ে যদি দেখিস আমি তার পায়ের কাছে আছি, তুই সঙ্গে সঙ্গে বলে দিবি এর এখন মৃত্যু নাই, এ মরতেই পারে না। আর যার মাথার গোড়ায় থাকবো সে যদি সুস্থ লোক হয়, যদি দেখতে পাই আমাকে বলবে এক্ষুনি মরবে। মাথা বাইন গিয়েছে গিয়ে বুঝলেন, একবারে দেখছি এক ভদ্রলোক ঠিক দুধ গঙ্গা জল খাচ্ছে, গিয়ে দেখছে সেই ভদ্রলোক যে বলছে যে আমার গাছতলায়, সে পায়ের গোড়ায় দাঁড়িয়ে আছে, বলছে এ এখন মরবে না, তোরা খাটুলি বানাইছি বটে, মরতেই পারে না, এখন 6 মাস বাঁচবে। ঠিক কিছুক্ষণ পরে সে লোক উঠে পড়েছে, বুঝলেন, 6 মাস বেঁচে গেল। বলছে বাবারে মাথা বাইন যা জ্যোতিষী, এর মতো জ্যোতিষী আর কেউ নাই, একটু শরীর খারাপ হলেই লোক ডাকে, বলে এসে 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 আমার বাবাকে একবার দেখো দেখিনি কতদিন বাঁচবে, যদি তাকে পায়ের গোড়ায় আছে, বলছে এখন বহুদিন বাঁচবে, চিন্তা নাই। আর এক ভদ্রলোক যে জমিদার, সে বসে বসে চা খাচ্ছিল, বুঝলেন, জমিদারের বাড়ি বেড়াইতে গেছে মাথা, গিয়ে দেখছে তার মাথার গোড়ায় দেবে, যে জমিদার এক্ষুনি মরে যাবে গো, জমিদার এক্ষুনি মরবে, বলাও যে একবার ধরাস করে পড়ে স্ট্রোক হয়ে জমিদার শেষ। বলছি বাবা এর কথা ফলন কি রে, 5,000 করে দেয় আর মাতাকে জিজ্ঞাসা করে কে কতদিন বাঁচবে। এই করতে করতে 2 তলা পাকা বাড়ি করেছে, বুঝলেন, প্রায় 20-30 বিঘে জমিও কিনেছে। এবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করিয়ে মাথা চিত হয়ে শুয়ে আছে, আরাম করছে, দুপুরে ফ্যানটা চালিয়ে দিয়ে এসি চালিয়ে একবার আরামসে শুয়ে আছে। এমন সময় হঠাৎ করে মাথার গোড়ায়, নিজের মাথার গোড়ায় নজর গিয়েছে, শালা যাকে দেখি লোকের মাথা গোড়ায়, সে আজ আমার মাথা গোড়ায় কেন? মাথা চরাম করে ঘুরছে, আর ঘুরলে হবে কি, ঘুরে পায়ের কাছে আনার চেষ্টা করছে, কিন্তু এও ঘুরছে, এও গিয়ে একবারে মাথার গোড়ায় দাঁড়াইছে, ঘুরন চরকির মতো ঘুরতে শুরু, খাট দরবর দরবর করছে 2 তলাতে। সেই দিন আমার কাছে বাবার কি হইলো, দেখ 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 উপরে এত আওয়াজ হচ্ছে কেন, গিয়েছে খিল লাগানো আছে, খিল ভেঙেছে, তখন বাবা চোর কি ঘোরা করে ঘুরছে, বলছে ওরে বাবার ঘোড়া রোগ ধরে গেছে, হাতে পায়ে ধর দিয়ে পেঁচিয়েতে, কথা আর বেরোইছে না, বুঝলেন, ঘুরছে তো শুধু পায়ের গোড়ায় দেবো, হাতে পায়ে ধরে ভালো করে বেঁধে দিয়েছে, জম মাথার গোড়ায় দাঁড়িয়েছে, অমনি মাথা বাইন শের, আজ তোর মাথার গোড়ায় জম দাঁড়িয়েছে, তুই চোর কি ঘোরা করে ঘুরিস, আজ তোর উপায় নাই, উপায় নাই, ও তোর উপায় নাই, আজ উপায় নাই, উপায় নাই, আজ উপায় নাই গো, উপায় নাই, উপায় নাই। 18 দিনই তোর সমাপ্তি হয়ে যাবে। এই পর্যন্ত বললে আর বেশি সময় নেব না, ওনাকে আসার সুযোগ দিই। উনি যেমন আমাকে 2টি জিজ্ঞাসা করেছিলেন,
আমিও ওনাকে দুটি জিজ্ঞাসা রেখে আপনাদের দর্শনে প্রণাম প্রীতি ভালোবাসে প্রথম পাল্লা আমি এখানে রেখি। চন্দন একটা গান ধরো।